আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, সবাইকেই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি। দর্শক, আজকের ভিডিওতে আমরা শীতের পরবর্তী মাছের মাসিক পরিচর্যার বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দর্শক, দীর্ঘ একটা সময় আমরা পার করে আসলাম শীতকাল। দর্শক, গত কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ এই 4টি মাস আমরা শীতকাল পার করে আসলাম। তো দর্শক, এখন 2025 সালের মার্চ মাসের প্রথম দিকে আমরা অবস্থান করছি। আমি বাংলা মাসের হিসাবে যদি বলি তাহলে ফাল্গুন মাসের ঠিক মাঝামাঝি সময়টাতে আমরা আছি। তো দর্শক, এই সময়টাই হচ্ছে মাছ চাষে দেওয়ার সব থেকে উপযুক্ত সময়। যাই হোক দর্শক, যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, দর্শক এই দীর্ঘ একটা শীতকালীন সময়ে আমাদের জনজীবনের পাশাপাশি প্রত্যেকটি প্রাণী সম্পদেই কিন্তু পরিবর্তন ঘটেছিল। ধরুন, খাদ্য অভ্যাসের পরিবর্তন ঘটেছিল, মুভমেন্টগত পরিবর্তন ঘটেছিল, নানাবিধ পরিবর্তন ঘটেছিল। তো এই শীত চলে যাওয়ার পরেই এখন আবার সামার শুরু হয়েছে, অর্থাৎ গরমের সিজন শুরু হয়েছে। তো এই গরমের সিজন শুরু হওয়ার সাথে সাথেই জনজীবনের পাশাপাশি প্রাণী সম্পদেরও কিন্তু পরিবর্তন ঘটেছে। তো প্রত্যেকটি প্রাণী সম্পদের পাশাপাশি আমাদের যে মৎস্য সম্পদ এটাতেও কিন্তু পরিবর্তন চলে আসছে। দর্শক, কি কি পরিবর্তন চলে আসছে এবং শীতকাল অপেক্ষা গরমকালে আমরা পরিচর্যার বিষয়গুলো কি কি বিষয় সতর্ক থাকতে পারি এবং কি কি পরিবর্তন নিয়ে আসতে পারি, অর্থাৎ গরমকালের পরিচর্যার সাথে শীতকালের পরিচর্যার কোনো পরিবর্তন আছে কিনা, সেই সকল বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমি আশা করছি যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন, ইনশাআল্লাহ এই আলোচনাগুলো থেকে কিছুটা হলেও আপনাদের কাজে আসবে। তো যাই হোক দর্শক, এখন আমি আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করব এগুলো আমি আমার ব্যক্তিগত মাছ চাষ ব্যবস্থাপনায় আমার এই দীর্ঘ মাছ চাষকালীন সময়ে আমি যে অভিজ্ঞতাগুলো পেয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, একটা বিষয় করে আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দর্শক, প্রথমে যদি বলি খাদ্য অভ্যাসগত ব্যাপার। দর্শক দেখুন, খাদ্য অভ্যাসের বিষয়টা হচ্ছে, আমি মানুষের বিষয়টা যদি বলি, দেখুন কিছুদিন আগে ছিল শীতকাল, তাই না? তো শীতকালে আমরা কি করতাম, যে গরম খাবার খেতে পছন্দ করতাম। ফ্রিজ থেকে ঠান্ডা কোনো খাবার বের করে কিন্তু আমরা খেতাম না। কোল্ড ড্রিঙ্কস বলুন বা আইসক্রিম বলুন, এই টাইপের খাবার কিন্তু আমরা খেতাম না কখনোই। কিন্তু এই শীতকালটি যাওয়ার পরপরই দেখুন, এখন আমরা কিন্তু গরম খাবার খেতে পছন্দ করতেছি না। এখন আমরা ঠান্ডা পানি, ঠান্ডা জুস, ঠান্ডা ফ্রুটস, মানে ঠান্ডা টাইপের যে খাবারগুলো আছে এইগুলো খেতে কিন্তু পছন্দ করতেছি। দর্শক, আমাদের রুচিগত একটা পরিবর্তন খাদ্য অভ্যাসে চলে আসছে। ঠিক প্রাণী সম্পদেরও কিন্তু দর্শক এরকম পরিবর্তন চলে আসে। দেখুন, শীতকালে মাছ কিন্তু খাবার খেতে খুব একটা পছন্দ করতো না। দর্শক, সবার পুকুরেই যে পছন্দ করতো না বিষয়টা এমন না, তবে অন অ্যান অ্যাভারেজ যদি সবার হিসাবে বলি তাহলে গরমকাল অপেক্ষা শীতকালে মাছ কিন্তু খাবার কম খায়। দর্শক, সেই হিসাবে আমি যদি অ্যাভারেজে বলি, ধরুন আমরা যেখানে 100 কেজি ডুবন্ত খাবার ব্যবহার করতাম, মাছকে খেতে দিতাম, সেইখানটাতে হয়তো 50 কেজি বা 60 কেজি খাবার দিতাম। দর্শক, আমরা যেইখানটাতে 100 কেজি ভাসমান ফিট মাছকে দিতাম, সেইখানটাতে হয়তো দর্শক আমরা 40 কেজি বা 30 কেজি বা 20 কেজি কোনো ক্ষেত্রে ভাসমান ফিট দিয়েছি। তো দর্শক দেখুন, এই শীতের সময় মাছ কিন্তু ঠিকঠাক মতো খায়নি। ঠিক শীতটা চলে যাওয়ার পরে এখন গরম চলে আসছে। দেখুন এই মুহূর্তে মাছে কি পরিমাণে খাবার খাচ্ছে। এখন 100 কেজির জায়গায় 100 কেজিই দিতে হচ্ছে আমাদের, 200 কেজির জায়গায় 200 কেজিই দিতে হচ্ছে। তার মানে খাদ্য অভ্যাসগত একটা পরিবর্তন ঘটেছে। দর্শক, যে বিষয়টি আমি বোঝানোর চেষ্টা করছি, দেখুন শীতকালে কম খাবার খেত, কম পায়খানা করতো, তাই না? তো যখন মাছ কম খাবার খাবে এবং কম পায়খানা করবে তখন পুকুরের পরিবেশ নষ্ট হবে কম। কিন্তু গরমকালে অর্থাৎ এই সময়টাতে মাছে খাবার খাবে বেশি এবং পায়খানা করবে বেশি। তো যখন বেশি খেয়ে বেশি পায়খানা করবে অবশ্যই পুকুরের পরিবেশ নষ্ট হবে বেশি। দর্শক, আমরা পুকুরে যা কিছুই দেই না কেন, ধরুন প্রাকৃতিক খাবার থেকে শুরু করে ভাসমান ফিড, ডুবন্ত ফিড, এনিথিং, এবং মাছের যে দেহ নিঃসৃত পদার্থ সব কিছুই যাওয়ার জায়গা কোথায়? সব কিছুই যাওয়ার জায়গা হচ্ছে পুকুরের তলদেশ। দর্শক, এই গরমের সিজনে
পুকুরের তলদেশটার বিষয়ে আমাদের খুব বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে এই সময়টাতে মাছকে আমরা প্রচুর খাবার দিচ্ছি, মাছ খেয়ে প্রচুর পায়খানা করতেছে। এই পায়খানাগুলোকে কিভাবে অপসারণ করা যায় বা রিলিজ করা যায় সেই বিষয়ের উপরে আমাদের গুরুত্ব দিতে হবে। শুধু গুরুত্ব দিলেই হবে না, বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, কারণ পুকুরের তলদেশের উপরেই টোটাল মাছ চাষ ব্যবস্থাপনাটা নির্ভর করে। পুকুরের তলদেশ যদি ভালো না থাকে তাহলে উপরের পরিবেশ কখনোই ভালো রাখা যাবে না। এই জন্য আমাদেরকে পুকুরে হররা টানতে হবে, আমাদেরকে নুন চুনের ডোজ যেটা আমরা করি সেটা ঠিকঠাক মতো করতে হবে, মাঝে মাঝেই আমাদের অ্যামোনিয়ার ডোজ করতে হবে যখন দরকার হবে, মাঝে মাঝে ভালো কোম্পানির প্রোবায়োটিক ব্যবহার করতে হবে যেন কাদার দুর্গন্ধ কিছুটা দূর হয় এবং পুকুরের তলদেশে যেন কোনো দুর্গন্ধ বা কাদাযুক্ত মাটি না থাকে। এই বিষয়গুলো আপনারা খুব গুরুত্ব সহকারে মাথায় রাখবেন। দর্শক, পাশাপাশি শীতকালে আমরা প্রচুর পরিমাণে চুন এবং নুন পুকুরে ব্যবহার করতাম। দর্শক, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা গরমের সময় দেখা যায় যে মাসে একবার নুন চুন করি, কিন্তু শীতের সময় অনেক চাষি ভাই আমরা আছি যে 20 দিন পর পরও করেছি। দর্শক, এবং পরিমাণেও আমরা অনেকটা বেশি অনেক ক্ষেত্রে করে ফেলেছি। বিশেষ করে দেখা যাচ্ছে যারা ক্যাটফিশ টাইপের মাছটা চাষ করেন এবং বড় সাইজের কার্প ফ্যাটেনিং করেন, অর্থাৎ বিগ কার্প ফ্যাটেনিং করেন, তাদের বিষয়টা আমি যদি বলি, দর্শক, এমনও দেখা গিয়েছে যে আমরা শতাংশে যেখানে 300 গ্রাম চুন ব্যবহার করি সেখানে অনেক ক্ষেত্রেই শীতের সময় আমরা 400 গ্রাম 450 গ্রাম অবধি ব্যবহার করেছি। যেখানে সাধারণত আমরা 200 গ্রাম করে প্রতি শতাংশে নুন ব্যবহার করি সেখানে অনেক ক্ষেত্রেই প্রতি শতাংশে আমরা 300 গ্রাম 350 গ্রাম অবধি নুন ব্যবহার করেছি। দর্শক, এখন আর শীতের সিজনটা নেই, এখন গরমের সিজন চলে আসছে, এখন পরিমিত পরিমাণে ব্যবহার করতে হবে। এই বিষয়টিতে আমাদের গুরুত্ব দিতে হবে, ঠিক যতটুকু দরকার ততটুকুই আমাদের ব্যবহার করতে হবে, অতিরিক্ত করা যাবে না। এবং এই নুন চুনের ডোজের যে একটা সময়সীমা, প্রতি মাসে একবার বা 25 দিন পর একবার বা 15 দিন পর পর একবার, এই টাইমটা আমাদের সুন্দরভাবে মেনটেন করতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় আছে দর্শক, যারা বিশেষ করে ক্যাটফিশ টাইপের মাছটা আমরা চাষ করি, আমরা শীতের সময় প্রচুর পরিমাণে বুঝে না বুঝে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কেউ কেউ ব্যবহার করি, কেউ কেউ নানান ধরনের কোম্পানির জীবাণুনাশক ব্যবহার করি। দর্শক, এই গরমের সিজনে প্রাকৃতিক খাবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, মাছের খাদ্য তালিকার একটি পার্ট। তো সেই পার্ট হিসাব করে দর্শক, জীবাণুনাশক ব্যবহারের ক্ষেত্রে আমরা কিছুটা সতর্ক থাকব। অতিরিক্ত পরিমাণে জীবাণুনাশক ব্যবহার করলে পুকুরের যে প্রাকৃতিক খাদ্য এইটার পর্যাপ্ততা কিন্তু অনেকাংশেই কমে যাবে। দর্শক দেখুন, আমরা পুকুরে নানান ধরনের প্রোবায়োটিক ব্যবহার করি, নানান ধরনের প্রাকৃতিক খাবারের ডোজ করি। এটার উদ্দেশ্য হচ্ছে যে প্রাকৃতিক খাবারের পর্যাপ্ততা বাড়ানো। দর্শক, এই জীবাণুনাশকের কাজ হচ্ছে উপকারী অপকারী ব্যাকটেরিয়া ধ্বংস করা এবং প্রোবায়োটিকের কাজ হচ্ছে তৈরি করা। এই বিষয়টি মাথায় রেখে যখন দরকার হয়, যখন প্রয়োজন হয় তখন করবেন। আর একটা বিষয় হচ্ছে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা আমরা সাধারণত মাছের যাতে ঘা না হয়, কোনো ফাঙ্গাল ইনফেকশন না হয়, এই জন্য অনেকেই ব্যবহার করে থাকি। দর্শক, এটা শীতকালে আমরা কখনো মাছের গ্রোথের বিষয়টা চিন্তা করি না, আমরা শুধু চিন্তা করি আমাদের মাছগুলো সুরক্ষিত থাকলেই হয়। তো গরমকালে দর্শক, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট অতিরিক্ত পরিমাণে যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে একটা কথা মনে রাখবেন, আপনার মাছের গ্রোথ কমে যাবে এবং মাছ কিন্তু গায়ে অনেকটা শক্ত হয়ে যাবে। সে খাবার খাবে ঠিকই, কিন্তু তার তুলনামূলক গ্রোথ আসবে না। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহারেরও একটা মাত্রা আছে। এই মাত্রাগুলো যদি আপনারা না বোঝেন তাহলে আপনাদের স্থানীয় যে মৎস্য অধিদপ্তর বা স্থানীয় যে কোনো মৎস্য এক্সপার্টের সাথে পরামর্শ করে তারপরে আপনারা ব্যবহার করবেন, তাহলে খুবই ভালো হবে। এটাতে হিতে বিপরীত না হয় এই বিষয়টা আপনারা মাথায় রেখে তারপরে কাজ করবেন। দর্শক, অনেকেই আমরা মনে করি শীতকালে পুকুরে সার দেওয়া যাবে না, কিন্তু গরমকালে প্রচুর পরিমাণে সার ব্যবহার করা যাবে। একটা বিষয় খুব ঠান্ডা মাথায় বুঝে নেন এবং মনে রাখবেন দর্শক, পুকুরের তলদেশের যে মাটি থাকে না, এই মাটি যখন শীতকাল চলে আসে তখন মাটি তার আর্দ্রতা ধরে রাখে এবং যখন গরমের সিজন চলে আসে তখন আর্দ্রতা ছেড়ে দেয়। অর্থাৎ শীতের সিজনে মাটি চেপে থাকে এবং গরমের সিজনে মাটি কিন্তু ফুলে থাকে, মানে নিচের স্তরে যে কাদা মাটি থাকে। এই বিষয়টি মাথায় রেখে আপনারা সার ব্যবহারে অধিক সতর্ক থাকবেন। দর্শক, অতিরিক্ত পরিমাণে ইউরিয়া টাইপের সার অর্থাৎ রাসায়নিক সার যদি বেশি ব্যবহার করেন আপনারা, তাহলে যে সমস্যাটা হতে পারে, আপনার পুকুরে অ্যামোনিয়া হতে পারে এবং অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়ার টক্সিসিটি হয়ে সম্পূর্ণ মাছই কিন্তু মারা যেতে পারে। দর্শক,
অল্প পরিমাণে কিছু উৎপাদন বাড়াতে গিয়ে আপনার সম্পূর্ণ মাছকেই আসলে রিস্কের সম্মুখীন রাখাটা ঠিক হবে বলে আমি মনে করি না। যাই হোক, এগুলা প্রাণী সম্পদ, এইগুলার বিষয় খুব চিন্তা ভাবনা করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। খুব চিন্তা ভাবনা করে কাজ করবেন, তাহলে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। দর্শক, একটি মাসের হিসাব আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। ধরুন এখন মার্চ মাস, এই মার্চ মাসের 1 তারিখে ধরেন আগে আপনারা হররা টররা টেনেছেন, তো হররা টররা টেনে 1 তারিখে নুন চুনের ডোজটা করে দেন পরিমিত পরিমাণে। তবে সামনে যে তাপদাহের সময় আসতেছে, ওই তাপদাহের সময় কিন্তু নুন চুন ব্যবহারের ক্ষেত্রে বিশেষভাবে আমাদের সতর্ক থাকতে হবে। শুধুমাত্র নুন চুন না, সব ধরনের ঔষধ ব্যবহারের ক্ষেত্রেই আপনারা সতর্ক থাকবেন। যাই হোক দর্শক, তো নুন চুনটা করে দিয়ে 3 দিন রেখে দিবেন। এই 3 দিনের ভিতরে হররাও টান দিবেন না এবং অন্য আর কোনো ওষুধপত্রও দিবেন না, কারণ চুনের একটা কার্যক্ষমতার ব্যাপার আছে। দর্শক, চুন যখনই ব্যবহার করবেন আগে এবং পরে মোটামুটি 3 দিনের একটা গ্যাপ রাখবেন যে কোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে। তাতে কি হবে, চুনের যে কার্যক্ষমতার একটা ব্যাপার আছে, ও তলদেশে চুন গিয়ে যে আসলে তার কার্যক্ষমতাটি সম্পন্ন করবে, এটার জন্য মোটামুটি 3 দিন আমাদেরকে সময় দিতে হবে। তবে দর্শক, বিশেষ ক্ষেত্রে ধরেন বিশেষ মুহূর্তের হিসাবে যদি বলি, সেইটার হিসাব আলাদা। ধরুন মাছ যদি আক্রান্ত হয় বা কোনো সমস্যা হয় বা কোনো বিশেষ মুহূর্তে রোগাক্রান্ত হলে যদি আমাদের ব্যবহার করতে হয়, তাহলে সেইটার হিসাব আলাদা। কিন্তু আমি অন অ্যান অ্যাভারেজ মোটামুটি মাসিক পরিচর্যার হিসাবে আপনাদেরকে এখন বিষয়টি বর্ণনা করছি। তো দর্শক, নুন চুনটি হয়ে যাওয়ার 3 দিন পরে একটা উকুননাশকের ডোজ করে দিন। উকুননাশকের ডোজ করে দেওয়ার পরে দর্শক, মোটামুটিভাবে 7 দিনের একটা গ্যাপ রাখা উচিত যে কোনো ডোজ করার ক্ষেত্রে। জীবাণুনাশক যদি মনে করেন ব্যবহার করার দরকার, তাহলে করবেন, না দরকার হলে আর করার দরকার নেই। এটা ডিপেন্ড করে আসলে পুকুরের পরিবেশ, মাছ চাষ ব্যবস্থাপনা সব কিছু মিলিয়ে ডিপেন্ড করে যে আসলে উকুননাশকের পাশাপাশি আপনি জীবাণুনাশক ব্যবহার করবেন কিনা। করার দরকার হলে অবশ্যই করবেন। তো দর্শক, উকুননাশকও ব্যবহার করা হয়ে যাওয়ার পরে মোটামুটি 7 দিনের একটা গ্যাপ রেখে আমরা যদি প্রাকৃতিক খাবারের কিছু ডোজ করে দেই এবং পাশাপাশি আমরা যদি একটা প্রোবায়োটিকের ডোজ করে দেই। দর্শক, আমরা যদি মনে করি যে না, আমরা প্রাকৃতিক খাবারের ডোজ করব না, শুধুমাত্র প্রোবায়োটিক করব, সেইটাও করতে পারি। এবং প্রতি মাসে একবারই পুকুরের পরিবেশ পরিস্থিতি সব কিছু বুঝে আমরা যদি একবার অ্যামোনিয়ার ডোজটা করি, তাহলে খুবই ভালো হয়। তাহলে আসলে রিস্ক মুক্ত থাকা যায়। এবং দর্শক, পুকুরে হররা টানার যে বিষয়টা, এইটাতে বিশেষভাবে আসলে আমি গুরুত্ব দেই, কারণ এই হররা টানার গুরুত্ব কতটুকু এইটা আসলে প্র্যাকটিক্যালি না করলে বোঝা যায় না। আমি সকল চাষি ভাইকেই বলবো যে প্রতি সপ্তাহে মিনিমাম একবার পুকুরে হররা টানবেন। এটা টানবেনই, এতে কি উপকার হবে ধারণাই করতে পারবেন না, দারুণ উপকার হবে। এবং পুকুরে প্রাকৃতিক খাদ্যের যে পর্যাপ্ততা, এটাও ভালো থাকবে এই হররার কারণে। পাশাপাশি এয়ারেশনের ব্যবস্থাটা করতে পারলে অনেক ভালো হয়। তো যাই হোক দর্শক, সন্ধ্যা বয়ে আসতেছে, ভিডিওটি এখানে শেষ করতে হবে। আর সবাই আসলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি ঠিকঠাক মতো আগের মতো এখন আর ভিডিও দিতে পারি না, কারণ আমার প্রচুর ব্যস্ততায় আসলে জর্জরিত হয়ে গিয়েছি। আর আলহামদুলিল্লাহ যে আসলে ব্যস্ত থাকাটা কিন্তু আল্লাহর একটা নিয়ামত। সবাই চাইলেই ব্যস্ত থাকতে পারে না। আল্লাহ পাক যাকে খুব ভালোবাসেন তাকেই হয়তো ব্যস্ত রাখেন, আর ব্যস্ত থাকাটাই একটা সফলতার আসলে লক্ষণ। যাই হোক দর্শক, সবাই আমার জন্য দোয়া করবেন। দেখুন, এই যে ভিডিওটা করছি না, এই ভিডিওটাকে আমার এডিট করতে হবে, তারপরে আপলোড করতে হবে, থাম্বনেল তৈরি করতে হবে, মোটামুটি ভালো একটা সময়ের দরকার। এই সময়টা আসলে হয়ে ওঠে না। চাষি ভাইয়েরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। এবং আপনারা যদি আমার জন্য দোয়া করেন এবং এই ভিডিও থেকে উপকৃত হন, এটাই আসলে আমার প্রাপ্য এবং এটাতেই আলহামদুলিল্লাহ আমি খুশি। দর্শক, যারা ভিডিওটি দেখছেন ফেসবুক থেকে, আমাদের ফেসবুক পেজটিকে আপনারা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, এই মাসিক পরিচর্যার বিষয়টি সন্ধ্যা বয়ে আসতেছে, এই জন্য বিস্তারিত আলোচনা ঠিকঠাক মতো করতে পারলাম না। আরও অনেক বিষয় আছে, অন্য কোনো ভিডিওতে হয়তোবা বিস্তারিত বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। সুতরাং বুঝে শুনে কাজ করুন, সফলতা নিশ্চিত আল্লাহ পাক চাইলে, ইনশাআল্লাহ। যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।